পুরনো দিনের মাছি অনীশ দেব লিখেছেন এটা। খাওয়া দাওয়া হই হুল্লোড় সব মিলিয়ে আসর যখন একেবারে জমজমাট, ঠিক তখনই তাতা এসে শাড়ির আঁচলে টান দিয়ে আমাকে বলল, ও মা এক পাশে এসো। অবাক চোখে ওই দিকে তাকাতেই ও চাপা গলায় বলল, দিদিভাই, রুমকা আসবে না। পিসিমণি বলল, কদিন ধরেই যেন কি হয়েছে তার, ঘর ছেড়ে একদম বেরোয় না, সব সময় জানলা দরজা বন্ধ করে বসে থাকে। তাতার কথায় বেশ অবাক হয়ে গেলাম। রুমকা আসবেন না? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি আমি। সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া হইচই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সব এসেছে, অথচ রুমকা আসবে না। রুমকা আমাদের আপন কাকা নয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি। বাবার কী রকম যেন ভাই হয়। ওদের বাড়িটা আমাদের খুব কাছেই, মাত্র 3-4 মিনিটের পথ। একটা পুকুর পেরিয়ে যেতে হয় সেখানে। ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন রুমকার পিছনে ছিলেন আমাদের কোচ। কবাডি খেলা হোক কিংবা ব্যাডমিন্টন, বা রুমকা কখনোই পিছিয়ে পড়তেন না। তাছাড়া দেশ বিদেশে কত রকম খেলা করত, সে খবর রাখতেন। আমরা তাতার জন্মদিন নিয়ে মা বা বাপির তেমন কোনো উৎসাহ না থাকলেও রুমকা কোথা থেকে এসে একেবারে হইচই কাণ্ড বাঁধিয়ে দিতেন। কখনো আমাদের জন্মদিন ভুলতেন না তিনি। আমরা ডাকলাম ঝিনি, কিন্তু রুমকা সবসময় আমাকে ঝুনঝুনি বলে ডাকতেন। বলতেন ঝুনঝুনির মধ্যে একটা তালের ব্যাপার আছে। আমার আর তাতার স্কুলের পড়াশোনার ঝুমকা ছিলেন বিনিমাইনের গৃহশিক্ষক। যখন তখন এসে পড়াতে শুরু করে দিতেন, কিন্তু ওর কাছেই পড়তে কখনো আমাদের খারাপ লাগতো না। কিন্তু বাপি সব সময় মাকে বলতেন, রমণীরঞ্জন যতদিন আছে ততদিন ওদের লেখাপড়া নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এই হলো রুমকা, অথবা রমণীরঞ্জন সিনহা। লম্বা ফর্সা চেহারা, টান টান শক্তপোক্ত শরীর, কপাল স্বাভাবিকের চেয়ে খানিক একটু বেশি চওড়া, সাদা কালো এইসব মিলিয়ে মিশিয়ে চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমে চশমা, পরনে ফুল প্যান্ট, শার্ট আর ধুতি। গত 10-12 বছর ধরে আমি তাতার মানুষটাকে এই রকমই দেখছি। রুমকা বিয়ে করেনি, অল্প বয়সে বিধবা হওয়া দিদিকে নিয়ে থাকেন। দিদির কোনো ছেলে মেয়ে নেই। ছোট দোতলা বাড়িতে ওরা দুজন থাকে, আর একজন কাজের লোক সীতাদি। রুমকা ঠিক নিয়ম করে চাকরি করেননি। সবার কাছে যা শুনি তাতে ওর মধ্যেই উনি গোটা 12 চাকরি পেয়েছিলেন। একদিন এই বারবার চাকরি পাল্টানোর কথা জিজ্ঞাসা করায় তিনি হেসে আমাদের বললেন, বিনুনিতে আলতো টান মেরে বললেন, ঝুনঝুনি, মাথা উঁচু করে বেঁচে থাকার মধ্যে আলাদাই মজা আছে জানিস। আমার লাইফটা হলো যাকে বলে চিত্তজেতা ভয় শূন্য উচ্চজেতা শির। তবে এইবার চাকরি ছাড়ার পর রুমকা ঠিক করেছে স্টেশনের কাছাকাছি একটা দোকান দেবেন। মাস 2 ধরে তারই খোঁজ খবর করে বেড়াচ্ছিলেন। দিন 10 আগে যেদিন আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা বলতে গিয়েছিলাম, সেদিনও রুমকা পড়ার বইটই ছুঁড়ে ফেলে একেবারে হাততালি দিয়ে লাফিয়ে উঠে বাচ্চাদের মতো বলেছিলেন, এটা নিয়ে দারুণভাবে সেলিব্রেট করতে হবে বুঝলি। সেদিন আমি তোদের গান গেয়ে শোনাবো। অথচ আজ রুমকা এলেন না। তাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কিন্তু ও ফিরে এসে যা বলল তাতে ভীষণ অবাক হয়ে গেলাম। রুমকার কি হয়েছে যে সব সময় জানলা দরজা বন্ধ করে বসে আছেন?
রুমকা কি কোনো কারণে ভয় পেয়েছে? যে মানুষটা জীবন চিত্তচেতা ভয়শূন্য উচ্চচেতা শির, সে ভয় পেয়েছে? ঠিক করলাম আজ রাতেই রুমকার সঙ্গে দেখা করতে যাব। খাওয়া দাওয়া ইত্যাদির পালা যখন শেষ হলো তখন রাত 10টা বেজে গেছে। মাকে আর বাপিকে ব্যাপারটা বুঝিয়ে বলাতে সঙ্গে নিয়ে রওনা হলাম রুমকার বাড়ির দিকে। বাপি সঙ্গে করে আসতে চাইছিলেন, কিন্তু আমি বারণ করলাম। একে তো তাতা যথেষ্ট বড়, ক্লাস 10-এ পড়ে, ওর সঙ্গে থাকছে। তাছাড়া এই তো কাছেই বাড়ি, দরকার হলে সীতাদি আমাদের এগিয়ে দেবে। মা টিফিন ক্যারিয়ারে খাবার দাবার সাজিয়ে দিলেন, আর পিসিমণির জন্য আলাদা বক্সে মিষ্টি দিলেন। পিসিমণি খুব শাস্তিক মানুষ, পুজো আচ্চা গঙ্গা জল তার নিত্য সঙ্গী। এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোইনি। মাত্র তো 10-15 দিনের ব্যাপার। তাছাড়া টিফিন ক্যারিয়ার নিয়ে টর্চ ছাতা এসব একসঙ্গে সামাল দেওয়া ভারী মুশকিলের ব্যাপার। কাদা প্যাচপেচে একটা জায়গায় সাবধানে ডিঙিয়ে আমি তাতাকে জিজ্ঞাসা করলাম, তাতা, তুই রুমকাকে আসার জন্য বলেছিলি তো? তাতা বলল, না, আমি বাড়িতে ঢুকেই পিসিমণি ওই খবর দিল। তারপর বলল, তুই ওপরে গিয়ে একবার ডেকে দেখ। তখন আমি দোতলার ছাদের ঘরে গেছি, গিয়ে দেখি ঘরের জানলা দরজা সব বন্ধ, শুধু ভেতর থেকে একটা হুস হুস শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হলো রুমকার গলায় আওয়াজই বটে। তখন আমি রুমকার নাম ধরে ডাকলাম, সঙ্গে সঙ্গে হুস হুস শব্দটা থেমে গেল। বেশ ভয় পাওয়া গলায় রুমকা চেঁচিয়ে উঠল, কে কে? গলাটা কেমন যেন পিকুলিয়ার শোনালো। আমার একটু ভয় ভয় করছিল। কোনো রকমে বললাম, আমি তাতা, আমাদের বাড়ি যাবে না? অমনি সব চুপচাপ হয়ে গেল, কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আর আমি আরও 2-3 বার রুমকার নাম ধরে ডাকলাম, কিন্তু সেই নো রিপ্লাই। তখন আমি ছুটতে পালিয়ে এসেছি। তাতার কথা শুনে আমার অবাক হওয়ার ব্যাপারটা আরও বাড়ছিল। মাথায় ঠিকমতো কাজ করছিল না। আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। পুকুরের জলে টপাস টুপুস অন্ধকারের জল ভালো করে ঠাহর হচ্ছে না। 2-1 জায়গায় আলোর টুকরো ঠিকরে পড়ছে, কারণ পুকুরের জলটা ছিল একেবারে টইটুম্বুর। ব্যাঙেদের মনে হয় বর্ষা অধিবেশন এখানে আরও জোরদার। জেলো বাতাসে পুকুরের পাড়ে দুটো মাঝারি গাছ এপাশ ওপাশ দুলছে। একটু দূরেই রুমকাদের বাড়ি, অন্ধকারে চুপচাপ যেন বাড়িটা দাঁড়িয়ে। বাড়ির কোথাও কোনো আলো চোখে কিন্তু পড়ছে না। এর মধ্যেই ওরা সবাই শুয়ে পড়লো নাকি? মনের মধ্যে একটা শিরশিরে অস্বস্তি নিয়ে রুমকাদের বাড়ি পৌঁছালাম। অনেকক্ষণ দরজা ধাক্কা দেবার পর সীতাদি দরজা খুলল। আমাদের দেখেই চোখ গোল গোল করে বলল, তোরা এত রাতে? আমি বললাম, পিসিমণি কোথায়? রুমকা কোথায়? দিদিমণি পুজো করছে, ঠাকুরকে শোয়াচ্ছে, আর দাদাবাবু ওপরে বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি আর তাতা ভেতরে ঢুকে পড়লাম। মিষ্টির বাক্সটা সীতাদির হাতে দিয়ে বললাম, এরা দিদিমণিকে দিও, বলো আমরা এসেছি, রুমকার ঘরে গল্প করছি। আর সময় নষ্ট না করে আমরা দোতলার সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে, তার আলোটা ওমা কেমন যেন ঘোলাটে। সিঁড়ির অর্ধেকটা উঠলেই বাড়ির পিছনের দিকে অগাছালো যে বাগানটা আছে সেইটা দেখতে পাওয়া যায়। তবে এখন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। দোতলার অর্ধেকটা ছাদ আর বাকিটা রুমকার ঘর। অন্ধকার ছাদে আরও গাঢ় একতলা অন্ধকারের মতো ঘরটা এক পাশে দাঁড়িয়ে আছে। ঘরে আলো জ্বলছে কিনা বোঝাই যাচ্ছে না, কারণ দরজা জানলা সব বন্ধ। ঘরের দরজা জানলা বন্ধ করে কি করছে ঘরের ভেতরে?
ঘরের জানলা দরজার কাছে আমি গিয়ে ডাকলাম, রুমকা, রুমকা। ধাক্কা দিলাম কয়েকবার, কিন্তু ঘরের কি বলবো, জানলা দরজা ভেতর থেকে আটকানো। ভেতরে বই টই জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। তাতা পিছন থেকে আমার হাতটা ধরে টান মারল, চাপা গলায় বলল, চল চল, চলে আয়। আমি ওর কথা গ্রাহ্য না করে আবার ডাকলাম, কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না, তখন চেঁচিয়ে বললাম, রুমকা, আমি আর তাতা তোমার জন্য খাবার এনেছি। আমার পরীক্ষার রেজাল্টে তুমি খুশি হওনি, তাই নেমন্তন্নে গেলে না, না? কোনো জবাব এলো না ভেতর থেকে। তাতা আমার হাত ধরে টান মারল, কিন্তু আমার কেমন জেদ চেপে গিয়েছিল। চেঁচিয়ে বললাম, তুমি দরজা না খুললে আমরা দুজন সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো। এমন সময় মেঘ ডেকে উঠল, বিদ্যুতের রেখা ঝলকে গেল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর প্রায় একই সঙ্গে খটাস করে খুলে গেল রুমকার ঘরের দরজা। দরজায় দাঁড়িয়ে চিচ্চজেতা ভয়শূন্য উচ্চজেতা শির মানুষটা, কিন্তু আলো ছায়ার মাঝেও স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটার মুখে চোখে কী যে দেখলাম, আমার চোখে জল এসে গেল পলকে। রুমকা, রুমকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন, বললেন, ভিজিসনি তো? আয় আয়, ভেতরে আয়, আয় তাতা। আমরা ঘরে ঢুকতেই চট করে দরজাটা বন্ধ করে দিলেন রুমকা। তারপর বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। মাথাটা কিন্তু সামান্য ঝুঁকেই রইল। রুমকার ঘরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই। দেওয়ালের তাকে, বিছানায়, মেঝেতে এলোমেলোভাবে রাখা অসংখ্য বই। ওর অভ্যাস হলো পেন্সিল দিয়ে বইয়ের পাতায় পাতায় অসংখ্য মন্তব্য লেখা। উনি বলেন, খুঁটিয়ে কোনো বই পড়তে হলে বইয়ের প্রতিটা পৃষ্ঠা পড়ার সময় মনের ভাব, মতামত, মন্তব্য এসব লিখে রাখা দরকার, তাহলে বইটা মনে দাগ কেটে যায়। তাছাড়া পরে বইটা আবার পড়ার সময় ওই মন্তব্যগুলি খুব সাহায্য করে। রুমকার এই অভ্যাসটা আমি খানিকটা রপ্ত করে ফেলেছি, দেখেছি তাতে সত্যিই পড়াশোনার সুবিধা হয়। রুমকার বিছানা নীল রঙের একটা বেড কাভারে ঢাকা, তার উপরে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে 4টে বই, একটা হলুদ রঙের পেন্সিল আর একটা সাদা ইরেজার। এছাড়া আরও একটা অদ্ভুত জিনিস পড়ে আছে বিছানায়, একটা ছোট্ট ছোট্ট মতো লাঠি। ওমা! ঘরের ডান দিকে দেওয়াল ঘেঁষে রাখা একটি মাঝারি টেবিলের ওপর আমি টিফিন ক্যারিয়ারটা নামিয়ে রাখলাম। চোখের জল মুছে রুমকাকে দেখলাম ভালো করে। রুমকার সারা শরীরে কেমন একটা অবসন্ন ভাব, ফর্সা রং কিছুটা মলিন হয়েছে মনে হলো। কপালে আর চোখের নিচে ভাঁজও যেন অনেক বেশি। পরনের গেঞ্জি আর পায়জামা অন্য দিনের মতো ধোপ দুরস্ত কিন্তু নয়। রুমকা আমার দিকে তাকালেন, ওর উজ্জ্বল চোখে কেমন একটা ভয়ার্ত আকুল ভাব। আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল। তাতা কখন যেন আমার হাত আঁকড়ে ধরেছে, বুঝলাম ও ভয় পেয়েছে। এই রুমকাকে ও চিনতে পারছে না, আমার কাছেই এই মানুষটা অচেনা। রুমকা বললে, বসো তোরা, বসো তোরা, বস। ঘরে একটা চুল, একটা বেতের মোড়া, একটা টুল, একটা চেয়ার রয়েছে। আমি বিছানায় রুমকার প্রায় মুখোমুখি গিয়ে বসলাম। তাতা মোড়াটা আমার কাছাকাছি টেনে নিয়ে এসে বসলো। রুমকা হাসতে চেষ্টা করে বললেন, ঝুনঝুনি, তোর রেজাল্টের খাওয়া দাওয়া হইচই কেমন হলো? আমি বিছানায় রাখা লাঠিটা দেখে জিজ্ঞাসা করলাম, পড়াশোনা করতে তোমার আজকাল লাঠি লাগে নাকি? রুমকা কেমন অপ্রস্তুত হয়ে গেল, আমতা আমতা করে বলল, না রে, লাঠিটা নিয়েছি। হঠাৎই চুপ করে গেলেন। আমার রাগ হলো। অভিযোগের সুরে বললাম, তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছ, আর তুমি নিজেই সত্য কথা আজকে বলতে ভয় পাচ্ছ। ঠিক করে বলো তো, তোমার কি হয়েছে? ঘর ছেড়ে বেরোচ্ছ না, জানলা দরজা বন্ধ করে বসে আছো, কী ব্যাপার বলো তো? রুমকা জেদির মতো ঘাড় বাঁকিয়ে শক্ত হয়ে বসে রইলেন। আমি
তাতার দিকে তাকিয়ে বললাম, তাতা, ঘরের জানলা দরজাগুলো খুলে দে তো। ইলেকট্রিক শর্ট খাওয়া মানুষের মতো ছিটকে উঠে দাঁড়ালেন রুমকা। ওর চোখে মুখে পলকে নেমে এসেছে গাঢ় অন্ধকারের ছায়া। ভয়ার্ত গলায় প্রায় চেঁচিয়ে বলে উঠলেন, খুলিস না, খুলিস না, খুললেই ওগুলি ভেতরে ঢুকে পড়বে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ওইগুলি ওইগুলি মানে কি? মাছি, মাছি, প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন রুমকা। তারপর ধপাস করে বসে পড়লেন বিছানার উপরে। ডান হাতে শক্ত মুঠোয় তুলে নিলেন খাটো লাঠিটা। ঘরের চারপাশে অনুসন্ধানী নজর বুলিয়ে নিলেন একবার। বিছানায় লাঠিটা রাখার মানে এবার আমি বুঝতে পারলাম। আমি লাঠি দিয়ে মাছি তাড়াতে এত মরিয়া কেন রুমকা? আমি তাকে সাহস জোগাবার জন্য বললাম, মাছিকে এত ভয় পাচ্ছ কেন? মাছি কি তোমায় খেয়ে ফেলবে? এপাশ ওপাশ মাথা নাড়লেন রুমকা। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুই বুঝিস না ঝুনঝুনি, এ সাধারণ মাছি নয়, মৌমাছি। আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম, রুমকা, হাসালে না, আমাকে তুমি হাসালে। আমার দিকে ভয়ের চোখে তাকিয়ে চাপা গলায় বললেন, মৌমাছি নয়, পুরনো দিনের মাছি। পুরনো দিনের মাছি তার মানে? হাতের লাঠিটা বিছানায় রেখে বিষণ্ণ হাসলেন রুমকা। অস্পষ্ট স্বরে বললেন, বললে কাউকে কেউ বিশ্বাস করতে চাইবে না। আমি করব, তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার সব কথা বিশ্বাস করব। সব তোকেই তো বলবো রে। কেন, তুই কদিন ধরে এমনি করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে সব বলো না। আমার জেদ রুমকা জানেন, তাই এমনভাবে উনি বিছানায় গুটিয়ে বসলেন যে আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বলবার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করছেন। রুমকার মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও ভেতরে ভেতরে যন্ত্রণার একটা তোলপাড় চলছে। আমার ভীষণ মায়া হচ্ছিল। আচমকা বাজ পড়ার শব্দে আমাদের কানে যেন তালা লেগে গেল। মেঘের গুড়গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম। ঘরের পাখাটা ফুল স্পিডে ঘুরছে, কিন্তু জানলা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা গুমোট ভাব। রুমকা খুব সিরিয়াস মুখে বললেন, তোদের সব বলছি, কিন্তু আর কাউকে কথা বলিস না, তাহলে আমাকে সবাই পাগল ভাববে। আমি ঘাড় নেড়ে কথা দিলাম। তাতা বলল, কাউকে বলবো না, মরে গেলেও বলবো না। শোন তাহলে। কয়েকবার ঘরের এপাশ ওপাশ দেখলেন রুমকা। তারপর হাতে হাতে ঘষে একটা মনে করার কিছু চেষ্টা করলেন। থেমে থেমে বলতে লাগলেন, আমার বই পড়ার নেশার কথা তো তোরা তো জানিস। আমার বই পড়ার কত নেশা। ইস, এও জানিস যে বই পড়ার সময় আমি বাইরের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি। একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান পিয়ের দ্য ফার্মার এরকম নোট লেখার অভ্যাস ছিল। 1621 খ্রিস্টাব্দে বা সালে তিনি আর এক ম্যাথামেটিশিয়ান ডায়ো ফার্মানেন্সের লেখা একটা বই আমি কিনেছি। সেই বইয়ের মার্জিনে তিনি এমন একটি মন্তব্য লিখে গিয়েছিলেন যা থেকে একটি উপন্যাসের জন্ম হয়। এই উপন্যাসটা প্রমাণ করে যে অঙ্কবিদদের 327 বছর লেগে গিয়েছিল কেন। কথা বলতে বলতে রুমকা নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছে বলে আমার মনে হলো। তা না হলে উনি মাছির কথা থেকে অন্য কথায় যেতেন না। ঘরের টিউবলাইটের আলো একপাশ থেকে রুমকার কপালে এসে পড়ছে। চকচকে সেই জায়গায় একটা শিরা ফুলে রয়েছে। ফার্মার কথা থাক, আমার কথা বলি। রুমকা আবার বলে শুরু করলেন, বইয়ের মার্জিনে নোট লেখার জন্য আমি একসঙ্গে 1 ডজন করে পেন্সিল কিনে রাখি। সেগুলি শেষ হয়ে যখন একটা পেন্সিলে এসে ঠেকে, তখন আমি কলকাতা থেকে আরও নতুন 1 ডজন পেন্সিল কিনে নিয়ে আসি। ঝুনঝুনি তো জানিস, কোহিনূর পেন্সিল আমার বরাবরই বেশি পছন্দ। কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট পাড়ায় পড়ুয়া টোলার একটা পাইকারি খাতা পেন্সিলের দোকান থেকে আমি সব সময় কোহিনূর পেন্সিল কিনি। শুধু পেন্সিল কেন, ইরেজার এইসব আমি তো ওই দোকান থেকেই কিনি। ঠিক
7 দিন আগে আমি কয়েকটা কাজে কলকাতায় গিয়েছিলাম। আগে পেন্সিলগুলি শেষ হয়ে গিয়ে একটা এসে ঠেকেছিল, তাই কলেজ স্ট্রিট পাড়ায় এসে ঠিক করলাম 1 ডজন পেন্সিল কিনে নিয়ে যাব। সেই দিনটা ছিল মেঘলা। দুপুর 2টো নাগাদ আমি পটুয়াটোলা সেই দোকানটার সামনে গেলাম। তারপর তারপর থেকেই যত সব অদ্ভুত ব্যাপার শুরু হলো। রুমকা থামলেন, কপালে হাত বোলালেন, বোধহয় ঘাম মুছলেন। চোখের চশমাটা অকারণেই বারবার নাড়ানাড়ি করছে। তাতা কৌতূহলের গলায় জিজ্ঞাসা করলো, কি শুরু হলো? রুমকা কয়েকবার ঢোক গিলে বলতে শুরু করলেন, দোকানটার নাম গ্লোব কনসার্টস। মাঝারি মাপের একটা রংচঙে সাইনবোর্ডে শৌখিন হরফে লেখা আছে। দোকানটার সুনাম থেকেই যথেষ্ট সুনাম বজায় রেখে চলেছে, কারণ গলির মধ্যে হলেও সেখানে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকে। কিন্তু সেদিন দোকানটার কাছাকাছি গিয়েই আমি খানিকটা তাজ্জব হয়ে গেলাম। দুপুরে মেঘলা আকাশ থেকে অদ্ভুত এক আলো চারিপাশে ঠিকরে পড়ছিল। সেই অপার্থিব আলোয় দেখলাম দোকানটার সামনে পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে। কোথায় সেই খানাখন্দে ভরা ময়লা পিচের পথ, তার বদলে মসৃণ পরিচ্ছন্ন এক শান বাঁধানো চত্বর চোখে পড়ল আমার। চত্বরটা গলির তুলনায় মাপে অনেকটা বড়। আমি অবাক হয়ে এপার ওপার সব দেখতে লাগলাম। ঠিক তখনই আর একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম, আমার চোখে পড়ল। দোকানটা এমন এলাকায় যেখানে শব্দের ঝালাপালা সর্বদা লেগেই থাকে। ট্রামের ঘর ঘর, বাস গাড়ির শব্দ, রিক্সা, সাইকেল ভ্যান, বইয়ের স্টল, মুটে পথচারী, কি না থাকে না সেখানে। কিন্তু সেদিন ওই শান বাঁধানো চত্বরে পা দেওয়া মাত্রই চারপাশে হরেক রকম শব্দ পলকে কোথায় যেন মিলিয়ে গেল। সব চুপচাপ, যেন ভুল করে কোনো উপাসনা মন্দিরে আমি পা দিয়ে ফেলেছি। একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম, তবে গ্লোব কনসার্টসের আইন যেটা, সেটা আমি পড়ে নিলাম। তার সাইনবোর্ডটা আমার চোখে পড়ল। তার বদলে রংচটা লম্বা একটা সাইনবোর্ড আমি দেখতে পেলাম। তার অক্ষরগুলি এমনই দুর্দশা যে ভালো করে কিছু পড়াই যাচ্ছে না। তাছাড়া সব কিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছিল আমার চোখে। দোকানটা দুপাশে নকশা করা দুটো থাম, তাদের গায়ে খোদাই করে কী সব যেন লেখা। তবে ডান দিকের থামের একবারে শেষ লাইনে 1906 সংখ্যাটা আমি দেখলাম। 6 সংখ্যাটা কিন্তু লেখা ছিল, এটা আমার মনে আছে। আমি খানিকটা ইতস্ততভাবে পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম। অবাক হয়ে দেখলাম যে দোকানটায় খাতা, পেন, পেন্সিল, কাগজ এসবে একদম ঠাসা থাকে, সেটা একেবারে খাঁ খাঁ করছে। আর দোকানটাকেও বেশ অন্যরকম লাগছে। সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টার, কাউন্টারের ওপাশে কেউ নেই। দোকানের মালিককে আমি চিনি, মানে খুব মুখ চিনি আর কি। বেটে মতো, মাথায় টাক, ধুতি পাঞ্জাবি পরনে, পান খাওয়ার অভ্যাস আছে। তাকে কোথাও দেখলাম না। আর যে 3জন সেলসম্যানকে দোকানে বারবার দেখেছি, তাদেরও পাত্তা নেই। দোকানের ভেতরে যেসব র্যাক দাঁড় করানো রয়েছে সেগুলো পুরো খালি। দোকানের পিছনের দিকে দেওয়ালে একটা বড় পেন্ডুলাম ঘড়ি আমার চোখে পড়ল। একটা পেঁচানো তারের সঙ্গে ধাতুর পেন্ডুলামটা ঝুলছে। তার ঘড়িটা সব কলকবজা একটা কাঁচের গ্লোবের মধ্যে বসানো, ফলে বাইরে থেকেই যন্ত্রপাতির নড়াচড়া, কাজকর্ম সব কিছু দেখা যাচ্ছে। ঘড়িটা দেখেই বেশ পুরনো মনে হচ্ছিল। পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করে 150 বছরের পুরনো। এগুলি বলা হতো 400 ডে ক্লক, কারণ একবার দম দিলে এই ঘড়ি 400 দিন চলত। যে সময়ে এই ঘড়িগুলি ইউরোপ থেকে আমেরিকায় খুব পপুলার ছিল। এত পুরনো পেন্ডুলাম ঘড়ি এই দোকানে কোথা থেকে হেলোই বা, কে বা জানে। এত পুরনো ঘড়ি, তাছাড়া দোকানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ
সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেল। তারপর আমি 2-3 বার কেউ আছেন, কেউ আছেন বলে হাঁকলাম। এই নিস্তব্ধ পরিবেশ আমার কথাগুলো কেমন এক ভুতুড়ে ফাঁপা প্রতিধ্বনি তুলল, কিন্তু কোনো সাড়ার শব্দও পেলাম না, আর কাউকে দেখতেও পেলাম না। আমি এপাশ ওপাশ নজর চালিয়ে দোকানটাকে খুঁজছি। হঠাৎ দেখি ঢ্যাঙা মতন একজন মানুষ কাউন্টারে ওপাশে আমার মুখোমুখি দাঁড়িয়ে। এই মানুষটা কোথা থেকে আচমকা এসে উদয় হলো তা আমি বলতে পারবো না, তবে একে আমি আগে কখনো কোনোদিন এই দোকানে কিন্তু দেখিনি। লোকটি বেশ লম্বা আর রোগা, গাল দুটো বসে গিয়ে দুটো গর্ত তৈরি হয়ে গেছে। তার কপালে অনেক ভাঁজ, মাথার চুল প্রায় নেই বললেই চলে। দু চোখে সুরমা জাতীয় কি বলবো, কাজল বা সুরমা জাতীয় কিছু লাগানো, আর তার জন্য চোখ দুটোকে চেরা গর্ত বলে মনে হচ্ছে। বয়স 70-72 হবে। পরনে ঘিয়ে রং সাটিনের ফুল হাতা জামা, তাতে বুকের বাঁ দিক থেকে ঘেঁষে বোতামের শাড়ি নেমে এসেছে, আর চওড়া পা শান্তিপুরি ধুতি, বেশ যত্ন করে কোঁচা করে পরা। লোকটির গোটা মুখ আর হাত বেশ ফ্যাকাশে, যেন হোয়াইট ওয়াশ করা, ঠোঁট জোড়া টুকটুকে লাল। সে বিড়বিড় করে কি যেন বলল আমাকে, কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না। শুধু দেখলাম তার জিভ আর মুখের ভেতরটা ঠোঁটের মতোই টকটকে লাল, যেন এইমাত্র 1 বোতল আলতা গিলে এসেছে। লোকটিকে ঘিরে অদ্ভুত এক আবছা কুয়াশা নড়ে চড়ে বেড়াচ্ছিল, আর বর্ষার গুমোটের মতোই আমার একটু শীত শীত করছিল। আমি হতভম্ব চোখে মানুষটাকে দেখছিলাম। লোকটি যেন হাওয়ায় ভেসে আমার কাছে এগিয়ে এলো। আমাদের দুজনের মাঝে শুধু ওই কাঠের কাউন্টার। লোকটি ঠোঁট নড়ে উঠল আবার, বোধহয় জিজ্ঞাসা করলো কি চাই। আমি ইতস্তত করে 1 ডজন কোহিনূর HB পেন্সিলের কথা বললাম। এমন সময় 2-3 জনের কান্নার শব্দ আমার কানে এলো। কয়েকজন মহিলা দোকানের আড়ালে কোথাও বসে বুক চাবড়ে চাবড়ে মরা কান্না কাঁদছে। সে কান্না ভারী অদ্ভুত, কারণ কান্নার একটা টান প্রায় 2-3 মিনিট করে চলছে। তার মাঝে দম নেবার জন্য কেউ একটু থামছে না। কান্নার শব্দের সঙ্গে সঙ্গে খোল করতালের শব্দও হালকাভাবে কানে এলো, আর সেই সঙ্গে সঙ্গে আগুর মতো গন্ধ, কি একটা বাজে যেন টের পেলাম আমি। বৃদ্ধ দোকানদার পেন্সিল নিয়ে আসার জন্যে দোকানের পিছন দিকে কোথায় যেন মিলিয়ে গেল। তখনই দোকানের ভিতর থেকে মেঝেতে কালো কাপড়ে ঢাকা একটা কি বলবো খাঁচা আমার সামনে আমার নজরে পড়লো, সামনে এলো। রুমকা দম নেবার জন্য একটু থামতেই আমি চাপা গলায় জিজ্ঞাসা করলাম, কিসের খাঁচা রুমকা? রুমকা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, তবে তার ভেতরে কিছু একটা ছিল, কারণ সেটা নড়ছিল। খাঁচার ফাঁক ফোঁকর দিয়ে বোধহয় মাথা বাড়াচ্ছিল, ফলে কালো কাপড়টা বারবার এদিক ওদিক উঁচু হয়ে উঠছিল। খাঁচার ভেতর থেকে একটা ফোঁস ফোঁস শব্দ আর ডানার ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু আগেই তো বলেছি প্রত্যেকটা শব্দ কেমন ফাঁপা আর অদ্ভুত। এক প্রতিধ্বনিময় রেশ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। একটু পরেই দোকানদার কাউন্টারে কাছে এসে উদয় হলো। তার মুখ আরও বিবর্ণ, আরও ফ্যাকাশে লাগছে। ভাবলেশহীন মুখ দেখে বোঝা যায় কান্না টান্নার শব্দ সে মোটেই শুনতে পাচ্ছে না, অথচ শুনতে পেলেও আমল দিচ্ছে না। লক্ষ্য করলাম তাকে ঘিরে এখনও সেই রহস্যময় কুয়াশা আছে, কিন্তু আর সেই সঙ্গে একটা নতুন জিনিস চোখে পড়ল। 4-5টা ডুমো ডুমো নীল মাছি তার মাথার কাছে ভন 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 করছে, কখনো মুখে বসছে, কখনো চোখে বসছে। তার আবার এপাশ ওপাশ মাথা নাড়ছে। বলল কি, ও টাকা চলবে না, এমনিই নিয়ে যান।
ওমা, 1 ডজন পেন্সিল নির্বিকারে এগিয়ে দিল আমার দিকে। আমি টাকা দিতে চাইলে ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলো। তারপর এই কথা বলছে যে এপাশ ওপাশে মাথা নাড়িয়ে বলছে, না আমার টাকা চাই না, এ টাকা চলবে না, এমনিই নিয়ে যাও। না, লোকটার কথা আমি শুনতে পাইনি, তবে ওর ঠোঁট নাড়া দেখছি, আর তাই থেকেই হয়তো কথাগুলি আন্দাজ করে নিচ্ছি। তা যাই হোক, পেন্সিলগুলি মুঠো করে হাতে নেওয়া মাত্রই আমি একটা ধাক্কা খেলাম। নীল রঙের পেন্সিলগুলি বরফের মতো ঠান্ডা। তাছাড়া কোহিনূর পেন্সিল নীল রঙের হয় বলে কখনো শুনিনি। আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম। দোকান ছেড়ে রওনা হয়ে গেলাম চটপট। কয়েক সেকেন্ডের মধ্যে শান বাঁধানো চত্বরটা পেরিয়ে একটা পিচের রাস্তায় পা দিয়ে আমার ঘোর কেটে গেল। আর সঙ্গে সঙ্গে রোজকার চেনা শব্দে ঝড় ঝাঁপিয়ে পড়লো আমার দুই চোখে, আমার দুই কানে। ভালো করে চেয়ে দেখি বহুদিনের চেনা রাস্তায় দাঁড়িয়ে আছি আমি। কথার মাঝে একটু ফাঁক পেয়েই তাতা জিজ্ঞাসা করলো, পিছনের দিকে তাকিয়ে দোকানটাকে তুমি আর দেখতে পেলে না? কি দেখলে পিছনের দিকে তাকিয়ে? রুমকা বিমূঢ়ভাবে মাথা নাড়লেন, তারপর বললেন, হ্যাঁ দেখতে পেয়েছি। সব কিছু আগের মতোই। কোথাও কোনো শান বাঁধানো চত্বর নেই, পুরনো দোকান নেই, লম্বা সাইনবোর্ড, নকশা কাটা থাম, কিছুই তো চোখে পড়লো না আমার। যেন গোটা ব্যাপারটাই আমার মনের ভুল। রুমকা শেষ দিকের কথাগুলো বিড়বিড় করে বলছিলেন। কান পেতে বেশ ভালো করে না শুনলে বোঝার কোনো উপায় নেই। আরে, তুমি আর সেসব কিছু দেখতে পেলে না? না, আমি রুমকার কথায় সায় দিয়ে বলে উঠলাম, ঠিকই ধরেছ তুমি, গোটা ব্যাপারটাই তোমার মনের ভুল। রুমকা মাথা নেড়ে বলে, না রে, মনের ভুল নয়। আর অন্তত 2টো প্রমাণ হাতে রয়েছে। কি প্রমাণ? একরোখা গলায় জিজ্ঞাসা করলাম আমি। পেন্সিলগুলি তোরা একবার দেখ, তাহলেই খানিকটা বুঝতে পারবি। এই কথা বলে রুমকা দেওয়ালের তাকে রাখা 2খান বইয়ের ফাঁক থেকে কয়েকটা নীল রঙের পেন্সিল বের করে আমাদের চোখের সামনে মেলে ধরলেন। পেন্সিলগুলি নতুন, এখনও কাটা হয়নি। রুমকা বললেন, কোম্পানির নামটা পড়ে দেখ। আমি আর তাতা ঝুঁকে পড়ে নামটা পড়লাম, FN গুপ্ত কোম্পানি। এই কোম্পানির পেন্সিলের কথা কখনো আমরা শুনিনি। রুমকা বললেন, ব্রিটিশ আমলে আমাদের ছোটোবেলায় এই পেন্সিল চালু ছিল। FM গুপ্তের কারখানা ছিল নর্থ কলকাতার সিটিতে। এই পেন্সিল কমপক্ষে 40 বছর হলো বাজার থেকে উঠে গেছে। এখন কোনো দোকানে এই পেন্সিল পাওয়ার কথা নয়। তাছাড়া কি? রুমকা কোনো উত্তর না দিয়ে কয়েকটা পেন্সিল আমার আর তাতার হাতে দিলেন। এগুলি ধরা মাত্রই আমরা চমকে উঠে একটা ভয়ের শব্দ করে ফেললাম। এগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিলাম বিছানায়। পেন্সিলগুলি যেন বরফ দিয়ে তৈরি। রুমকা বিড়বিড় করে বললেন, এটাই তো বলতে চাইছিলাম, সেই দিন থেকেই এই পেন্সিলগুলি এরকম কনকনে ঠান্ডা। এটাও একটা প্রমাণ যে ব্যাপারটা আমার মনের ভুল নয়। বুক কাঁপানো শব্দে মেঘ ডেকে উঠল বাইরে। বৃষ্টির শব্দ কয়েক গুণ বেড়ে গেল। রুমকার টেবিল ঘড়িতে রাত প্রায় 11:45। আমরা ঘড়ি দেখে আমরা বাড়ি ফিরব কী করে কে জানে এত ঝড় বৃষ্টির মধ্যে। মা বাপি নিশ্চয়ই চিন্তা করবেন। কিন্তু রুমকার দিশেহারা মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছিলাম না। তাতা ফস করে জিজ্ঞাসা করে বসলো, আর একটা প্রমাণ কোনটা? রুমকা নড়ে চড়ে বসলেন, চোখ থেকে চশমাটা খুলে নামিয়ে রাখলেন। চশমাটা নামিয়ে রেখে বললেন, আচ্ছা, আর একটা প্রমাণ দেখ। আঙুল দিয়ে বেশ কয়েকবার চোখ ঘষলেন। নাকের গোড়াটা থেকে কি যেন একটা বের করলেন। তারপর শূন্য দৃষ্টিতে ঘরের সিলিংয়ের দিকে এপাশ ওপাশ তাকিয়ে তাতার প্রশ্নের জবাব দিলেন, এই দেখ মৌমাছি। এগুলি দ্বিতীয় প্রমাণ। সেদিন আমি ভুল দেখেছি। আমি আর থাকতে না পেরে বললাম, রুমকা
তুমি সেদিন ব্যাপারটা নিয়ে বেশি ভাবছো। তুমি যদি ভুল না দেখে থাকো তাহলে সেই অদ্ভুত দৃশ্যটার কি মনে হতে পারে? এটা কিছু মানে তো নিশ্চয়ই থাকবে। রুমকা মাথা নাড়লেন একমত হয়ে, চশমাটা চোখে দিয়ে আড়মোড়া ভেঙে একটু অন্যমনস্কভাবে বসলেন। তারপর বললেন, সেদিনের ব্যাপারটা নিয়ে আমি বোধহয় কম করেও কয়েক হাজার বার ভেবে চিরে ঝুনঝুনি। তাতে যে আমার মনের বারবার মনের মধ্যে বারবার হয়েছে, আমি যেটা বুঝতে চেয়েছি, যেটা বুঝেছি, সেটা খুব ভালো কথা নয়। শুনলে না তোদের মন খারাপ হয়ে যাবে। আমি যেদি গলায় বললাম, মন হোক, আমাদের মন খারাপ হোক, তোমাকে বলতেই হবে তুমি একা একা এরকম কষ্ট পাচ্ছ, আমাদের একটুও ভালো লাগছে না। তাহলে শোন, আমায় যা মনে হয়েছে আমি তাই বলছি। রুমকা ধীরে ধীরে বলতে শুরু করলো, আমাদের মহাবিশ্বে যে সময়ের স্রোত, তারই কোথাও একটা গড়মিল হয়ে গিয়েছিল। সেই দিনের সেই মেঘলা দুপুরে এই ধরনের ব্যাপারটাকে অনেকে টাইম স্পিড বলেন। এই টাইম স্পিডের জন্যই হয়তো সেদিন হঠাৎ করে আমি 1906 সালে স্থাপিত হয়েছে এমন একটা দোকানের দেখা পেয়েছিলাম বা দেখতে পেয়েছিলাম। দোকানটার সব কিছুই অন্তত 50-60 বছরের পুরনো। এমনকি ওই দোকানদার পেন্সিল, খাঁচা, মাছি সবই পুরনো আমলের। সুতরাং বলতে পারিস কোনো এক ঘটনাচক্রে ওখানকার সময়ের সঙ্গে পুরনো সময়ের একটা যোগাযোগ হয়ে গিয়েছিল। তাহলে কি বলতে চাও, 50-60 বছর আগে ওই দোকানটার জায়গায় ওই রকম একটা ভুতুরে দোকান ছিল? আমি প্রথমটায় তাই ভাবছিলাম। তারপর ওই পাড়ায় গিয়ে খোঁজ খবর করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। শুধু একটা জিনিস আমি জেনেছি যে ওখানকার যে দোকানটা 18 বছর আগেকার পুরনো, তার আগে ওখানে একটা চীনে লন্ড্রি ছিল। আচ্ছা রুমকা, মাছিগুলি ওই রকম উঠছিল কেন? এমনিতে কোনো মরা মানুষের মুখে ওরকম মাছি বসে? রুমকা ধীরে ধীরে মাথা দোলালেন, বললেন, সেটাই তো ভারী অদ্ভুত। আমাদের যা মনে হচ্ছে সেটা ভালো নয়। তবু তোরা যখন জোর করছিস তখন বলি, আমার ধারণা ওই দোকানদার ভদ্রলোক ঠিক জীবিত মানুষ ছিলেন না, হয়তো সদ্য মারা গেছেন। দোকানের ভেতর থেকে সেই জন্যই হয়তো কান্নাকাটি আর খোরকাতলের শব্দ ভেসে আসছিল। সেই সঙ্গে সেই একটা বিশ্রী গন্ধ, কুয়াশা আর মাছি, সব মিলিয়ে আমার মন বলছে লোকটা সাধারণ মানুষ ছিল না, অন্য কিছু ছিল। তার ঠোঁট আর মুখের ভেতরে টকটকে লাল ছিল কেন আমি বলতে পারবো না। আর কালো কাপড়ে ঢাকা ওই খাঁচায় কী ছিল তাও আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু যতই ব্যাপারটা নিয়ে ভাবি ততই আমার ভয় করতে থাকে। সময়ের বিশাল একটা ফারাক ডিঙিয়ে আমরা কিছুক্ষণের জন্য যোগাযোগ হয়ে গেছিল পুরনো সময়ের সঙ্গে। সেখানে থেকে কেমন করে জানি না পেন্সিলগুলি আর মৌমাছিগুলি চলে এসেছে আমার কাছে। এই দুটোর প্রমাণ সব সময় আমাকে ওই মেঘলা দুপুরটার কথা মনে করিয়ে দেয়। তাছাড়া তোরা তো জানিস কয় মাস ধরে আমি একটা দোকান খোলার কথা ভাবছি। দোকান খোলার পর আমি থাকবো কাউন্টারের ওপাশে, দোকানের ভেতরে। তখন টাইম স্পিডের দুর্ঘটনায় কোনো আগামী দিনের খদ্দের হয়তো এসে দাঁড়াবে আমার দোকানে, 1 ডজন পেন্সিল চাইবে। তখন হঠাৎ থেমে গিয়ে মাথার চুলের গোছা চেপে ধরলেন রুমকা, অদ্ভুত গলায় বলে, জানিস, যখন আমি এইসব কথা ভাবি তখন যেন পাগল পাগল লাগে। মনে হয় আমি ঝুঁকে পড়ে রুমকার হাত চেপে ধরলাম। টের পেলাম ওর হাত ঘামছে। আমি বললাম, তুমি এসব আজগুবি চিন্তা ভুলে যাও, তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। রুমকা অবসন্ন গলায় বললেন, ভুলতে হয়তো পারতাম, কিন্তু পারছি না, শুধু ওই মাছিগুলির জন্যে। ওরা সুযোগ পেলেই আমার কাছে চলে আসছে, জানিস, আমার কাছে ওরা চলেই আসে। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমি কাজে রাজি হয়েছিলাম, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই যথারীতি
বিবাহের অনুষ্ঠানই করা হবে। সে তো হবেই, প্রথমা স্ত্রী। মা মাথা নাড়ল। কন্যা পণ দেবেন? মা আবার মাথা নাড়ল। একজন পুরোহিত ও ঘটক পাঠিয়ে দেব, তাদের তোমার মেয়ের কবরে নিয়ে যেও। বাড়ি ফিরবার পথে মা একটা কথাও বলল না। কয়দিন পরেই মিংলির সঙ্গে দাদার বিয়ে হয়ে গেল। পুরোহিত ও ঘটক ফুলে সাজানো বড় গাড়িতে করে মিংলির আত্মাকে নিয়ে আমাদের বাড়ি এলো। গাড়ির বনেটের সামনে একটা কোণে পুতুল বাঁধা ছিল। পুরো ব্যাপারটাই মার না পছন্দ ছিল, না মন থেকে মানছিল। তবু যথারীতি বিধি মেনেই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য মা কাকাকে ছাড়া আরও অনেক বন্ধুবান্ধবকে আমন্ত্রণ করে আনেছিল। পুরোহিত ঘটক যখন বাড়িতে এলো তখন আমি হল ঘরেই ছিলাম। মা, ঠাকুমা ও কাকা বসলো এক দেওয়াল জুড়ে, আর অতিথিরা বসলো অন্য দেওয়ালে জুড়ে। বারবার দুই আত্মার মধ্যে পরিণয় অনুষ্ঠান সম্পন্ন হলো। মাঝখানে পারিবারিক প্রার্থনা বেদির সামনে। পরে অদৃশ্য দম্পতি যখন পূর্বপুরুষদের স্মৃতিফলক ও প্রার্থনা বেদির সামনে বসেছিল, পারিবারিক দেবতাদের সামনে প্রণাম নিবেদন করলো, তখন আমরা নীরবে তা দেখলাম। আত্মীয়রা মুখ তুলে দেখল অদৃশ্য কনেটি ও ঠাকুমাকে চা খেতে দিল। তারপর কাগজ ও ভৌতিক টাকায় তৈরি দামাদামি সব উপহার পোড়ানো হলো, যাতে অন্য জগতে গিয়ে দম্পতি সেটা ব্যবহার করতে পারে। অতিথিদের সামনে পরিবেশন করা হলো চমৎকার বৈবাহিক ভোজ। মা পাথরের মতন কঠিন মুখে বসে রইল। একটা কথাও মা বলল না। মদ পরিবেশনের পর অতিথিরা ক্রমে ভুলেই গেল যে তারা এসেছে ভূতের বিয়েতে। কাকা আগেই নিঃশব্দে চলে গিয়েছিল। নিঃশব্দে কাকা চলে গিয়েছিল, তার কারণটা সে তো কাকাই বলতে পারবে। তারপর থেকে আর কোনো স্বপ্ন দেখিনি, সিঁড়িতে কোনো পায়ের শব্দ শুনিনি। স্কুলে যেতে লাগলাম। শনিবার সকালে বন্ধুদের সঙ্গে শহরে গিয়ে আইসক্রিম খেতাম, পিকনিকে যেতাম, খেলাধুলো করতাম। একবার মা আমাকে নিয়ে হংকং গেল আত্মীয়দের সঙ্গে দেখা করতে। মাঝে মাঝে মা কোনো পাহাড়ে যেত ছুটি কাটাতে, ঠাকুমা মারা গেলে অবশ্য। শেষের দিকে সে প্রার্থনা বেদির পাশে তার চেয়ারে চুপচাপ বসে থাকত। একদিন মাকে বলল, অচিরেই আমি তোমার ছেলে ও তার স্ত্রীকে দেখতে পাবো, তাদের জন্য কোনো খবর পাঠাবে কি? মা কখনো দাদার কথা বলতো না। ঠোঁট শক্ত করে বলল, এ বিয়ে করে তাদের অমর্যাদা করা তার উচিত হয়নি। তাকে বলার আমার কিছুই নেই। ঠাকুমার অন্ত্যেষ্টি খুব বড় মাপের হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়ের প্রবীণ চীনাদের মধ্যে তার অনেক বন্ধু ছিল। অনেক দিন পর্যন্ত বাড়িটা লোকজনে ভর্তি ছিল। মা বলল, আমি মনে করি আমাদের একবার ইউরোপ ভ্রমণে যাওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে সে দেশটা তোমার দেখা উচিত। এইভাবে আমার 17 বছর বয়সে আমি ইউরোপ গেলাম। ইতালি, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এমনকি স্পেনও ঘুরে বেড়ালাম। কোনো কোনো স্থানে মার বন্ধু বা আত্মীয়রাও ছিল, তারাই সব ঘুরিয়ে দেখালো। লন্ডনে আমার এক কাকা ছিল। কেন্টের একটা ছোট্ট গ্রামে ছিল তার এক কাকা ও কাকিমা। হ্রদ আছে, হ্রদ অঞ্চল। এডিনবারা ও স্ট্র্যাটফোর্ডে গেলাম। দিনগুলি চমৎকারভাবে কেটে গেল। তবু সিঙ্গাপুরে ফিরে বিমান থেকে নামতেই খুবই ভালো লাগলো। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমি সাহিত্য পড়লাম, কারণ মার মতো আমারও সাহিত্যেই আগ্রহ। অনেক বছর ধরেই লেখালেখি করছি। প্রথম বর্ষ পরীক্ষার ঠিক আগে মনে হয় উদ্বেগবশত বড় বেশি পড়াশোনা করেছিলাম। স্নায়ু বিকারের ফলে আমার একটু জ্বর ভাবও হচ্ছিল। মা খুব চিন্তিত হয়ে পড়ল। আমার মনমরা বিষণ্ণ ভাবটা ক্রমেই বাড়তে লাগলো। কেন যে এরকম হলো বুঝতে পারলাম না। তারপর একদিন সন্ধ্যায় ঠিক এইখানে বসেছিলাম মন মেজাজ খারাপ করে, আর ঠিক তখনই
আবার সেটা শুনতে পেলাম, সিঁড়িতে সেই পদধ্বনি, এবার আরও ভারী, আরও ধীর গতি। জানতাম দাদা এসেছে, আরও জানতাম এ ঘরে সে ঢুকবে না। দরজার কাছে এসে পদধ্বনি থেমে গেল। মাকে কিছুই বললাম না, অকারণে তার দুশ্চিন্তা বাড়তে চাইলাম না। একবার মনে হলো ভুল শুনেছি, যা শুনেছি সেটা আমার অসুস্থ মনের কল্পনা থেকে আমি এই কাল্পনিক চিন্তা করেছি। কিন্তু প্রতি সন্ধ্যায় সে পদধ্বনি আমি শুনতে পেতাম। বুঝলাম আমার দাদাই ফিরে এসেছে। একদিন রাতে সে স্বপ্নে এসে দেখা দিল, দাঁড়ালো আমার বিছানার পায়ের কাছে। অন্য জগতে আমি বড় কষ্টে আছি, বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমরা আলাদা হয়ে গেছি। তাকে বিয়ে করা আমার উচিত হয়নি, আর তার আমার পথ এক নয়। আমি বাড়িতে ফিরে যেতে চাই, মাকে বলো। মাকে বললাম, তার চোখে খুশির ঝিলিক দেখা দিল, একটু মৃদু হাসিও দেখা দিল। আমি জানতাম সে ভুল করেছে, অকারণে অর্থ ব্যয় হলো, তাও একটা বার গার্লের জন্য। আমার কথাই ঠিক হলো। একটু থেমে বলল, তাকে তো এ বাড়ি থেকে ফেরাতে পারি না, সে বরং তার পুরনো ঘরটাতে থাকুক। কিন্তু সে তো এখন বড় হয়েছে, কাজেই ঘরটাকে বেশ কিছু অদল বদল করে দেওয়া দরকার। ছুতোর মিস্ত্রিকে ডাকা হলো, এখানকার দরজাকে তক্তা মেরে বন্ধ করে দেওয়া হলো। ফলে যে সিঁড়িটা দিয়ে এখানে এবং তার ঘরে যাওয়া যেত, সেটা দিয়ে এখন শুধু তার ঘরেই যাওয়া যায়। মা ও আমার আসা যাওয়ার জন্য অন্য একটা সিঁড়ি বানানো হলো। ছেলের অভ্যর্থনা উপলক্ষে আত্মীয় বন্ধুদের একটা মজলিসের ব্যবস্থা করা হলো। তার ঘরটা পরিষ্কার করা হলো, দরকার মতো সব জিনিসপত্র এখানে রাখা হলো। এইভাবেই আবার আমরা একত্রে বাস করছি। প্রতি রাতে আমি শুনতে পাই দাদা তার ঘরে ফিরে আসছে। কুয়ান আনের কথা বন্ধ হলো, অন্ধকার হয়ে এসেছে। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে একটা টিকটিকি ডেকে হলো, টিক 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 টিক। কুয়ান উঠে গিয়ে আলোটা জ্বালিয়ে দিল। হলুদ আলোয় ঘরটা ভরে গেল, আর সেই সঙ্গে মিলিয়ে গেল তার গল্পের রহস্যময়তা। তার শান্ত মুখের উপর আলো পড়ে ঝিকঝিক ঝিকঝিক করছে। আমার দিকে তাকিয়ে সে মৃদু হেসে বলল, প্রিয়জনের মৃত্যুর ওপরে একটা প্রাচীন কবিতা আছে। রেশমি আস্তিনের কোনো খসখস শব্দ নেই, নেই মেঝের উপরে কোনো পদধ্বনি। সেদিক থেকে আমার ভাগ্য ভালো, প্রতি রাতে আমি দাদার ফিরে আসার পায়ের শব্দ শুনতে পাই। চৌকাঠে ভেজা পাতা লেগে থাকে। স্বীকার করতে বাধা নেই, দাদার প্রেতাত্মা সম্পর্কে যে যাই বলুক, বাকি সময়টা আমার খুব অস্থির কাটলো। দোতলার ঘরটা ছেড়ে নিচের হল ঘরের স্বাভাবিক বাতাসে নিঃশ্বাস নিতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সাদা কুর্তা ও কালো ট্রাউজার পরে বুড়ি কাঠের মেঝেতে চপ্পলের শব্দ করতে করতে যে ধীরে ধীরে ঘরে ঢুকলো, আমার দিকে তাকিয়ে সোনা বাঁধানো দাঁত বের করে হাসলো। এমনকি এখন বাইরে যাবেন তুয়ান বলে সামনের দরজাটা খুলে দিয়ে ফটকের আলো জ্বেলে দিল। বাগানের তাজা বাতাসে আর দূরের বড় রাস্তার যানবাহনের শব্দ ঘরটাকে ভরে দিল। কুয়ান কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। আমার আগ্রহের কথা জানে বলেই দেওয়ালের চীনা ভাষার সোনালি লেখাগুলোর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। এগুলোর কথা তোমাকে কখনো বলেছি মনে হয় না। এতে আমাদের পরিবারের কাম্য সব রকম শুভেচ্ছার উল্লেখ রয়েছে, যেমন স্বাস্থ্য, প্রাচুর্য, আনন্দ, দীর্ঘায়ু, সহিষ্ণুতা, আত্মার শান্তি, বংশবৃদ্ধি। জানতে চাইলাম, এগুলো তো শুভেচ্ছাই, কি তোমাদের পরিবারের ফলবর্তী হয়েছে? সে জবাব দিল না। মনে হলো আমার প্রশ্নটা সে শুনতেই পায়নি। তার মুখখানি তখনও প্রশান্তিতে ভরা, হাসিটা গম্ভীর, মাথাটা ঈষৎ হেলানো, একটা হাত প্রত্যাশার উপরে তোলা। অপর সিঁড়িটার দিকে তাকিয়ে সে কান পেতে আছে দাদার পদধ্বনি শোনার আশায়। সে কি তার দাদার পদধ্বনি শুনতে পাবে? নিশ্চয়ই পাবে, তার দাদা যখন প্রতি রাতে আসে। আমার এই ছোটো গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।
এখন তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো মধ্যরাতের রহস্যময়ী নারী, ওয়াশিংটন আরভিং লেখা। সেটা ছিল এক ঝড়ের রাত। ফরাসি বিপ্লবের আগুন শিখা জ্বলে উঠেছিল চারপাশে। প্রতিবাদী কণ্ঠস্বর ক্রমেই মুখর হচ্ছে। এই পটভূমিতে আমার জার্মান দেশীয় এক যুবকের কথা বলবো। রাত গভীর থেকে গভীরতর হয়েছে। প্যারিস শহরের পুরনো অংশে সে এখন হেঁটে চলেছে। আলোকশিখা ক্রমশই নিঃপ্রভ হয়ে আসছে। আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত। সংকীর্ণ গলিপথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কিন্তু সব থেকে আগে এই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার, কারণ সে হলো এই গল্পের এক হতভাগ্য নায়ক। তার নাম গটফ্রেডেরিক উলফগ্যাং। অভিজাত পরিবারের জন্ম হয়েছিল তার। বেশ কিছুদিন সে গোটিনজেন শহরে পড়াশোনা করেছিল। একদিকে কল্পনাবিলাসী, অন্যদিকে আশাপ্রদ। দুই বিপরীতমুখী সত্তার প্রতিফলন ঘটে গেল তার মনের দর্পণে। কিছুদিন বন্য জাগ্রতার এখানে সেখানে ঘুরে বেড়ালো। উদাসীনভাবে ভবিষ্যৎ সম্পর্কে সেইভাবে চিন্তাভাবনা করল না সে। অবশ্য জার্মান দেশের অনেক ছাত্রই এ রোগে ভুগে থাকে। একাকিত্বের জীবন দর্শন, তীব্র দহন এবং নিঃস্বতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব, রিক্ত, ক্লান্ত। স্বাস্থ্য ভেঙে পড়ল, কল্পনা হলো বিষাদগ্রস্ত। মাঝে মধ্যেই সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে স্বজগৎকল্পিত চিন্তাধারার মগ্ন থাকত। চারপাশে নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল সোডেনবার্গের মতো। তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করল। এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই। সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতিপ্রাকৃতিক ঘটনার বিচ্ছুরণ ঘটে যায়। শুধু তাই নয়, এমন কিছু অতিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সব সময় নিয়ন্ত্রিত করে। ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো এই চিন্তাধারায়। আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে, আরও বিরক্ত এবং জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা। এবার সে কী করবে? পুরনো শহরের সে যে অঞ্চলে হেঁটে চলে, আলোকশিখা ক্রমশই নিঃপ্রভ হয়ে আসে। আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত। সংকীর্ণ গলিপথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। কিন্তু সব থেকে আগে এই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা বলে রাখা দরকার, কারণ সেই হলো এই গল্পের এক হতভাগ্য নায়ক। তার নাম গটফ্রেডেরিক উলফগ্যাং। কিছুদিন বন্য জাগ্রতার এখানে সেখানে ঘুরে বেড়ালো উদ্দেশ্যহীনভাবে। ভবিষ্যৎ সম্পর্কে সেইভাবে চিন্তাভাবনা সে কোনোদিনই করে না। অবশ্য জার্মান দেশের অনেক ছাত্রই এই রোগে ভুগতে থাকে। কিন্তু একাকিত্ব, জীবন দর্শন, তীব্র দহন এবং নিঃসঙ্গতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব, রিক্ত, ক্লান্ত। স্বাস্থ্য ভেঙে পড়ল, কল্পনা হলো বিষাদগ্রস্ত। মাঝে মাঝেই সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে স্বজগৎকল্পিত চিন্তাধারার মগ্ন থাকত। চারপাশে নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল সোডেনবার্গের মতো। তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করল। এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই। সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতিপ্রকৃত ঘটনার বিচ্ছুরণ ঘটে যায়। শুধু তাই নয়, এমন কিছু আধিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সব সময় নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো এই চিন্তাধারায়। আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে, আরও বিরক্ত, জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা। এবার সে কি করবে? এবার তার কী বা করা উচিত? সে এটা ভাবতে থাকলো, এবার আমার কি করা উচিত? কিন্তু সে এখন করবেটাই বা কি? বন্ধুরা তার জন্য প্রার্থনা করলো। শেষ পর্যন্ত সবাই মিলে বলল স্থান পরিবর্তন করলে তার এই মনোভাবের পরিবর্তন হতে পারে। তাই সে চলে এলো প্যারিস নগরীতে।
বাকি পড়াশোনা শেষ করবে বলে। তার প্যারিস থেকে আমরা যৌবনের তীর্থক্ষেত্র বলতে পারি। গডফ্রেডের উলফ গ্যাং যখন প্যারিসে আসে তখন প্যারিসের চারদিকে বিদ্রোহ শুরু হয়েছে। প্রথম দিকে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এক পৈশাচিক উন্মাদনা। পরবর্তীকালে ধীরে ধীরে তা কমে এসেছে। প্যারিসে পা দেবার সঙ্গে সঙ্গে আমাদের নায়কটি সেখানকার রাজনৈতিক এবং দার্শনিক মতবাদের দ্বারা আকৃষ্ট হলো, কিন্তু এই রক্তপাতকে সে মনে প্রাণে ঘৃণা করত। তাই রক্তাক্ত বিপ্লবের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সে আপ্রাণ চেষ্টা করল। প্যারিসে এসে কিন্তু তার স্বাস্থ্য বা মনের খুব একটা উন্নতি হলো না। সে থাকতো ছাত্রদের কোয়ার্টার পেস ল্যাটিনে, সেখানকার একটা অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা, বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। মাঝে মধ্যে সে সংকীর্ণ গলিপথে হাঁটতে হাঁটতে দুপাশের বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতে ভবিষ্যৎ সম্পর্কে নিজস্ব অনুমানগুলো ভাবত। আবার কখনো সে প্যারিসের বিখ্যাত গ্রন্থকারে গিয়ে বইয়ের জগতে মুখ ডুবিয়ে বসে থাকত। সেসব লেখকরা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের রচনা পড়তে সে খুব ভালোবাসত। শুধু তাই নয়, সে পড়তো সেই সব লেখা আপাতত যার কোনো মূল্য নেই, যার ধূলিধূসরিত শয্যা পেতেছে। এইভাবে সে অস্বাস্থ্যকর বইয়ের খিদে আরও বাড়িয়ে তুলল। সংক্ষেপে বলা যায়, এইভাবেই সে সাহিত্য জগতের এক অবিচ্ছেদ্য আগন্তুক হয়ে উঠেছিল। ক্ষয়প্রাপ্ত সাহিত্য চর্চা হয়ে উঠেছিল এক এবং অদ্বিতীয়। উলফ গ্যাং তার এই নিঃসঙ্গ জীবনের মধ্যেও চারিত্রিক বৈশিষ্ট্য ও শুদ্ধতা বজায় রেখেছিল। আসলে সে কল্পনার জগতে বাস করত, বা বাস করতে ভালোবাসত। এই বাস্তব পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ তার কিন্তু ছিল না। সে ছিল খুব লাজুক প্রকৃতির। চট করে কারোর সাথে মিশতে সে পারত না। কখনো কোনো বন্ধু মহলে তাকে দেখা যায়নি। তবে সে নারীর সৌন্দর্যের এক কামদিনীর উপাসনাক ছিল। মাঝে মধ্যেই সে তার একাকিত্বে নিজস্ব যন্ত্রণাদগ্ধ দ্বিপ্রহরে বিভিন্ন নারীর মুখাবরণ কল্পনা করত। তার কল্পনার পক্ষীরাজ ঘোড়া দিক দিগন্তে কোথায় ছুটে যেত কে জানে। এইভাবেই সে বোধ হয় তার নিজস্ব জগতের মধ্যে একটি আলোকিত উদ্যানের সন্ধান করেছিল, যেখানে শুধু সুন্দরী রমণীদের মুখের ছবি শোভা পাচ্ছে। সুন্দর রমণীদের মুখের ছবি, হ্যাঁ ঠিক তাই। দিন এগিয়ে চলে, উত্তেজনা বাড়তে থাকে, উন্মাদনা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। স্বপ্ন দেখার জগৎটা সমস্ত দিগন্ত বিস্তৃত হচ্ছে। সে একটা মুখচ্ছবি দেখতে পেল। আহা, এমন স্বর্গীয় সৌন্দর্য সত্যিই তো সম্ভব। বারবার চোখ বন্ধ করলেও সে একই মুখ দেখতে পায়। তখন সে একেবারে উন্মাদগ্রস্ত হয়ে উঠল। আসলে এই ছলনাময়ী নারীর মুখটা সমগ্র দিনের চিন্তাধারাকে আচ্ছন্ন করেছে, রাতের স্বপ্নকে। ছলনাময়ী নারীর মুখটা সে বারবার মনে করত। সংক্ষেপে বলা যায় যে সব সময় স্বপ্ন মুহূর্তের মধ্যে দিয়ে হাঁটতে সে ভালোবাসত। কোনো কাজে তার মন বসে না, একক যন্ত্রণাদগ্ধ প্রহর কাটাতে শুধু এই কল্পিত মুখটির দিকে তাকিয়ে। হয়তো এটাই উন্মাদ অবস্থার পূর্ব লক্ষণ বা পূর্ব মুহূর্ত। এটাই হলো গডফ্রেডের উলফ গ্যাংয়ের মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কাহিনী। ঠিক এই সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল, মুখোমুখি নয়, কালো কালির আমন্ত্রণে। সেই বৃষ্টিমুখর ঝোড়ো রাতে সে বাড়ি ফিরছিল। মারাইসের পুরনো সংকীর্ণ গলিপথ দিয়ে সে যাচ্ছিল। মারাইস হলো প্যারিস নগরীর সব থেকে প্রাচীন অংশ, যে অংশ এখনও আভিজাত্যের এবং পরস্পরের বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে।
মাঝে মধ্যেই বজ্রপাতের হুঙ্কার রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়েছে। মারাইস হলো প্যারিস নগরীর সবথেকে প্রাচীন অংশ, যে অংশ এখন আভিজাত্যের এবং পরস্পরকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। মাঝে মধ্যেই বজ্রপাতের হুঙ্কার রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছিল। সে এসে দাঁড়ালো গ্রিভে। এই জায়গাটাতে সব সময় হাসি দেওয়ার মতো জঘন্য কাজটি করা হয়। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে উলফ গ্যাংয়ের মনে কীরকম যেন একটা বাতাবরণের সৃষ্টি হলো। সে সুপ্রাচীন হোটেল ডেভিলের দিকে তাকিয়ে থাকলো। তার সামনে ধু ধু বিস্তীর্ণ শূন্যতা, শুধুই শূন্যতা। এ চতুষ্কোণ অঞ্চলটি পার হবার সময় হঠাৎ তাকে এক প্রকাণ্ড ভয় এসে গ্রাস করল। সে দেখতে পেল একটি গিলোটিন যন্ত্রের সামনে সে দাঁড়িয়ে আছে। এই যন্ত্রটি আতঙ্ক এবং অভিশাপের প্রতীক। এই যন্ত্রটির মাধ্যমে কত মানুষের জীবনদীপ নিভে গেছে। সর্বত্র লেগে আছে রক্তের দাগ। তার সমস্ত চিন্তাধারা আচ্ছন্ন হয়ে গেল। সে অবাক চোখে তাকালো সেই ভয়ঙ্কর যন্ত্রটির দিকে। তার কেবল মনে হলো এই যন্ত্রটি বুঝি তার নতুন শিকারের সন্ধানে মগ্ন। এখন সে কি করবে? তার হৃদয় স্পন্দন হয়েছে দ্রুততর, সমস্ত শরীরে জেগেছে শিহরণ। সে ভবিষ্যতের ভয়ঙ্কর মুহূর্তগুলো কথা চিন্তা করতে লাগলো। এবার কি তাকে ছুটতে হবে? এ জঘন্য নরকের অন্ধকারে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকের আলো ঝলসে উঠছে। এ কি? কাকে দেখতে পেল চোখের সামনে? এক নরমূর্তি, সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা। সেই মূর্তিটি কোথাও বসে আছে একটি বেদির সোপানে। সে কি দেখছে? সামান্য ঝুঁকে বসে আছে, নাকি আছে সামান্য সামনের দিকে ঝুঁকে, নাকি পিছনের দিকে? সে কোলের মধ্যে তার মুখ লুকিয়েছে, অথচ তার কেশরাশি পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টি স্নাতা এই মহিলা মধ্যরাতে তাকে কী বার্তা শোনাবে? উলফ গ্যাং ভাবল এখানে সে এক মুহূর্তও আর থাকবে না। পর মুহূর্তে তার মনের মধ্যে অন্যতর এক ভাবনার অনুক্ষরণ হলো। সে ভাবল সেই স্বপ্নে দেখা নারী বোধ হয় এই সোপানে উপবিষ্টা। তার সহচর্য পেলে তিনি আবার রুক্ষ ক্লান্ত জীবনের অবসান ঘটাতে পারবে। এই মেয়েটিকে আমি কি রাতের স্বপ্নে এবং দিনে প্রলাপের মধ্যে দেখে থাকি? এখন আর কিছুই ভাবতে পারছে না সে। তার মনে বিভিন্ন ভাবনার হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। এখন সে কি করবে? এখন সে কি সত্যি সত্যি এই মেয়েটির সঙ্গে কথা বলবে? সাহস সঞ্চার করার চেষ্টা করলো সে। মনে হলো সময় অন্তকালের দিকে বয়ে চলেছে। এক পা করে সামনের দিকে এগিয়ে গেল আমাদের হতভাগ্য নায়কটি। ধীরে ধীরে পৌঁছে গেল সেই কালো পোশাক পরিহিতা রহস্যময়ী নারীর দিকে। এবার রমণী বোধ হয় তাকে আমন্ত্রণ জানাচ্ছে। সে মাথাটা একটু তুলল, তাকালো ছেলেটির দিকে। তার দুটি চোখের তারার এক আশ্চর্য বর্ণতা ঠিকরে বেরোচ্ছে। ছেলেটি এবার অবাক হলো। এই তো বজ্রপাতের আলোকশিখায় উদ্ভাসিত মুখখানি। একেই তো আমি দেখেছি আমার স্বপ্নের মধ্যে। হ্যাঁ, সেই বিষণ্ণতার ছাপ, সেই একাকিত্বের ছাপ, অথচ কি এক স্বর্গীয় সৌন্দর্য মাখা। উলফ গ্যাংয়ের সমস্ত সত্তার তখন এক হিংস্র উন্মাদ এবং পরস্পর বিরোধী আবেগের সঞ্চারণ। উলফ গ্যাং আবার মেয়েটির দিকে তাকালো। এখন উলফ গ্যাং কি কিছু বলবে, কিন্তু কিভাবে নীরবতা প্রহর সে ভাঙবে? মেয়েটি ইঙ্গিত করা দৃষ্টিতে তাকালো এই ভয়ঙ্কর গিলোটিনের দিকে। তারপর সে নিজেকে ভাসিয়ে দিল তার বেদনাক্লিত কণ্ঠস্বরে পৃথিবীতে। আমার কোনো বন্ধু নেই। উলফ গ্যাং বলল, কিন্তু তোমার তো একা থাকার জায়গা আছে।
একটা থাকার জায়গা তো তোমার নিশ্চয়ই থাকবে। ঈষৎ হেসে মেয়েটি বলল, হ্যাঁ আছে, কবরের অন্ধকারে। এই কটি শব্দ জার্মান দেশীয় যুবকের হৃদয় গলিয়ে দিল। উন্মাদের মতো ছেলেটি বলতে থাকে, যদি আমাকে তুমি তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে কতই না ভালো হবে। দোহাই তোমার, আমাকে তুমি ভুলে যেও না। আমি একজন বন্ধুর জন্য দারুণ উদ্গ্রীব। প্যারিস শহরে আমার যে কোনো বন্ধু নেই, কোনো সহচর নেই। এই বিদেশে আমি একেবারে একা গো, আমি একেবারে একা। তবে আমি কি তোমার সাহায্য করব বলো? আমি কি তোমার বন্ধু হতে পারি? এসো, অনেক কথা জমে আছে, আমার বুকের মধ্যে জমে আছে। তোমার কাছে সব কথা খুলে আমি ভারমুক্ত হব। গড় গড় করে অনেক কথাই বলে গেল উন্মাদ উল্ফ গ্যাং। ভাবতে পারল না এমন সাহস সঞ্চার করেছে কীভাবে। উল্ফের কথার মধ্যে বিদেশি টান দেখে বোঝা গেল যে প্যারিসের সেই নাছোড় যুবকদের মতো নয়, যারা মেয়ে দেখলেই লোভী কুকুরের মতো ছুটে আসে। মেয়েটি কি তার ব্যবহারে খুশি হয়েছে কি ঠিক বুঝতে পারছে না। মেয়েটি এখন কি করবে? সে কি তার আমন্ত্রণে সাড়া দেবে, নাকি সেই বিদেশি যুবকটির উদ্দেশ্য করবে? ধীরে ধীরে ছেলেটি তার সামনের দিকে এগিয়ে আসে। এই তো, এখানেই তো সেই কুখ্যাত, এখানেই সে তো আছে চতুর্থ হেনরি স্ট্যাচু, যা কয়দিন আগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার বজ্রপাতের শব্দ, বৃষ্টি এবার জোরে পড়তে শুরু করলো। সমস্ত প্যারিস এখন শান্ত, কিন্তু একটু আগে যেখানে ছিল মানুষের উদগ্র রাগের বিস্ফোরণ, পরবর্তীকালের অগ্নুপাতের জন্য মানুষ এখন প্রস্তুত হচ্ছে। এখন কি করবে সে, এই সদ্য আপাতিত যুবক যুবতী? ছেলেটি কি পেপ ল্যাটিনের সেই সংশ্লিষ্ট গলিপথে ফিরে যাবে, হেঁটে বেড়াবে সব রকমের ধূলি ধূসারিত দেওয়ালগুলির পাশ দিয়ে, নাকি সে পুরনো সংকীর্ণ স্যাঁতসিঁতে হোটেলে সে আশ্রয় পেয়েছে সেখানেই চলে যাবে? না তার দুঃখ আরও পরিপূর্ণ হচ্ছে। উল্ফ গ্যাং বুঝতে পারছে না এখানে তার থাকাটা উচিত হবে কি হবে না, কিন্তু এবার সে তাকে কিছু তো একটা করতেই হবে। কিভাবে সে মনের ভাব ভাষার মধ্যে প্রকাশ করবে? এরপর আমরা একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা দেখতে পেলাম। সামনে হাঁটছে ছেলেটি, আর তাকে অনুসরণ করছে রহস্যময়ী এই নারী। দেখতে দেখতে ছেলেটি তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল। এই প্রথম সে তার বাসস্থানে অগোছালো বিশৃঙ্খলা অবস্থা থেকে লজ্জা পেল। এত উদাসীনতা জমে আছে প্রতিটি কোণে কোণে। তার একটি মাত্র থাকার ঘর, একটা পুরনো দিনের সেলুন, হারানো সভ্যতার চিহ্ন মাত্র। এই জায়গায় মেয়েটিকে আনা বোধ হয় ঠিক হয়নি। আসলে লাক্সেমবার্গে প্যালেসের মধ্যস্থিত এই জায়গাটা আভিজাত্য আছে সন্দেহ নেই, কিন্তু নেই কোনো অত্যাধুনিক দিকচিহ্ন। একসময় এই স্থানে অভিজাত শ্রেণীর মানুষ বসবাস করত। ঘরের কোণে কোণে অসংখ্য বই ও কাগজপত্রের ছড়াছড়ি। তারই মধ্যে একজন ছাত্রের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। একক খাটটি এক পাশে দাঁড়িয়ে আছে, আলো জ্বেলে দেওয়া হলো। এবার উল্ফ গ্যাং সদ্য পরিচিত এই মেয়েটিকে ভালোভাবে দেখার সুযোগ পেল। হ্যাঁ, স্বপ্নে সে যেমনটি দেখে থাকে এ তার থেকে বেশি সুন্দরী, কিন্তু সমস্ত মুখমণ্ডলে এমন নির্লিপ্ততার ছায়া কেন? সে কি কোনো কারণে বিষণ্ণ? ঠিক বুঝতে পারছে না। তার কালো কুচকুচে চুল একটু আগে বৃষ্টিতে ভিজেছে, চোখ দুটো বড় এবং উজ্জ্বল। মনে হয় সে বোধহয় বন্যতার মধ্যে থাকতে ভালোবাসে। তার কারণ পোশাকের সাথে তার শারীরিক অবয়বের মিল হয়ে গেছে। মনে হচ্ছে তারা একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সব মিলিয়ে সে সত্যি রহস্যের এক চলমান নিদর্শন। যদিও তার পোশাকের মধ্যে পরিপাট্যের অভাব আছে, কিন্তু মনে হচ্ছে এটি বুঝি তার
আলগা সৌন্দর্যের পরিচায়ক। একটিমাত্র গয়না সে পড়েছে তার গলদেশে, একটি কালো ব্যান্ড, সেখানে হীরের দুটির সৌন্দর্য চোখে পড়ছে। এতক্ষণ তাৎক্ষণিক উন্মাদনার ভার ছিল যুবকটির মন। এবার সে বাস্তব পৃথিবীতে ফিরে এলো। সে কিভাবে এই অসহায়কে সাহায্য করবে, কাঙ্ক্ষিত নিরাপত্তা দেবে? সে ভাবল এই ছোট্ট ঘরটি এই রাতের অতিথির জন্য ছেড়ে দেবে। সে অন্য কোথাও শুয়ে থাকবে, কিন্তু এই অজানা মেয়েটির শারীরিক এবং মানসিক সৌন্দর্য, সে এত মোহিত হয়ে আছে যে সে সেখান থেকে অন্য কোথাও যেতে পারবে না। মনে হলো কেউ যেন তাকে সম্পূর্ণভাবে সম্মিত করেছে। কথাটা হারিয়ে গেছে। এমনকি এক মুহূর্ত অন্য কোথাও যাবার কথা সে ভাবতেও পারছে না। এবার মেয়েটির কথা কিছু বলা দরকার। মেয়েটি কিন্তু গিলোটিন সম্পর্কে কোনো কথা বলছে না। মনে হয় তার দুঃখ, জ্বালা, যন্ত্রণার কিছুটা উপশম হয়েছে। আসলে এই যুবকটি সম্পর্কে এসে সে বোধহয় একটু আশ্বস্ত হয়েছে। ধীরে ধীরে তার হৃদয়ের রোম বা মোম গলতে শুরু করেছে। যুবকটি সম্পর্কে সে অনেক কিছু জানতে আগ্রহী হয়েছে। তারা একে অন্যকে বোঝাবার চেষ্টা করেছে। এখন এ সময় এগিয়ে গেলে উল্ফ ব্যঙ্গ ভালোভাবে তাকায় মেয়েটির দিকে। এবার ধীরে ধীরে সে মেয়েটিকে বলল তার স্বপ্নের কাহিনী। কিভাবে এই মেয়েটি ইতিমধ্যেই তার হৃদয় বরণ করেছে। বরণই শুধু করেনি, তার হৃদয় হরণও করেছে। সেই অবিশ্বাস্য ইতিহাস। ছেলেটির বলার মধ্যে এমন এক আন্তরিকতা ছিল, মেয়েটি অবাক হলো। আরও কাছে আসার চেষ্টা করল সে। কাছে আসতেই প্রগাঢ় আরতিতে ভরে উঠল তার সমস্ত হৃদয়। আসলে এই ঘটনার অন্তরালে বিশ্বাস অথবা তর্কের কোনো স্থান নেই। এখানে যা কিছু ঘটেছে তাকে আমরা এক অলৌকিক অভিপ্রায় বলতে পারি। এক সময় পৃথিবীতে এমন অনেক কষ্ট কল্পনার জন্ম হয়েছে, পরবর্তীকালে আমরা এসব কুসংস্কার দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু এখনও পৃথিবীতে উল্ফ গ্যাংয়ের মতো কিছু মানুষ বেঁচে কিন্তু আছে, যারা মধ্যযুগীয় কষ্ট কল্পনাগুলোকে বাঁচিয়ে রেখেছে। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে জার্মান দেশীয় যুবকটি বলল, আমরা কেন আলাদা থাকব? আমাদের হৃদয় এক হয়ে গেছে। আমরা কেন পৃথিবীর বুকে একসঙ্গে বেঁচে থাকব না? আমাদের দুটি আত্মা কি কখনো এক হতে পারবে না? এই কথাগুলো মেয়েটির মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করল। ছেলেটি তখনও উন্মাদের মতো বলে চলেছে, তোমার কোন বাড়ি? তোমার কি কোনো বাড়ি নেই, কোনো পরিমাণ নেই? আমার সব কিছু কি আমি তোমাকে সমর্পণ করব? তুমি নিজেকে আমার প্রতি নিবেদন করো না। কথা দিচ্ছি আমি সারা জীবন এমনভাবেই তোমার জন্য বেঁচে থাকব। এই প্রথম এই অজানা মেয়েটি একটু হাসল। বিষণ্ণতা ঝরে পড়েছে এই হাসির মধ্যে। সে বলল, চিরদিনের জন্য? উল্ফ গ্যাং আবার বলল, হ্যাঁ, চিরদিনের জন্য। এবার মেয়েটি হাত তালি দিল। খুশি ছড়িয়ে পড়েছে তার সমস্ত তনুবাহের। সে বলল, তাহলে আমি তোমার ফিসফিস কণ্ঠস্বরে আসছে এলো। আলিঙ্গনে আবদ্ধ হলো দুই তরুণ তরুণী। পরদিন সকাল হলো। যেন সদ্য বিবাহিত এই মেয়েটি তখনও ঘুমিয়ে আছে। এবার ছেলেটি বাইরে যেতে হবে, বড় অ্যাপার্টমেন্টের সন্ধান করতে হবে। বেরিয়ে গেল সে একরাশ খুশি নিয়ে। যখন সে ফিরে এলো, দেখলো তখনই সেই রাতের রহস্যময়ী নারীটি বিছানায় শুয়ে আছে। তবে মাথাটা অদ্ভুতভাবে ঝুলছে, এক হাত তার উপর স্থাপিত। ছেলেটি তাকে ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। এবার সামনে এগিয়ে এলো, তার হাতে হাত রাখলো। এ কি, হাত এত ঠান্ডা কেন? হৃদয়ে কোনো স্পন্দন নেই তার মানে? মুখের দিকে তাকালো না। মুখটি বিবর্ণ, রক্ত শূন্য এবং ফ্যাকাশে। সংক্ষেপে বলা যায় এই নারী তখন মৃতদেহে পরিণত হয়েছে।
ভীষণ ভয় পেল সে, চিৎকার করে ডাকলো সবাইকে। তার মনে নানা বিপরীত ধারণা অনুরণন হচ্ছে। পুলিশ এসে গেল। পুলিশের একজন তার ঘরে এসে বলল যে তিনি এই মৃতদেহের দিকে তাকালেন, তারপর চিৎকার করে বললেন, হায় ভগবান, এই মেয়েটি এখানে এলো কি করে? উল্ফ গ্যাং উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, স্যার আপনি কি একে চেনেন? অফিসার বললেন, হ্যাঁ, গতকালই তাকে গিলোটিতে হত্যা করা হয়েছে। উনি এগিয়ে এলেন। মৃতদেহের গলায় যে কালো কলারটি ছিল সেটি ধরে টান দিল। সঙ্গে সঙ্গে কর্তিত মুন্ডটি মেঝেতে গড়িয়ে পড়ল। এবার বোধহয় উল্ফ গ্যাংয়ের অবাক হবার পালা। তার মানে পিশাচ আমাকে ভর করেছিল, আমার সর্বত্র খেয়েছে এই ডাইনি সর্বনাশিনী। আমি চিরদিনের জন্য হেরে গেলাম। অনেকে ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই হলো না। চোখ বন্ধ করেই সেই রমণীর কথা মনে পড়ে যায় তার। আসলে একটি মৃতদেহ তখন তার সমস্ত সত্তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে আছে। শেষ পর্যন্ত ছেলেটির স্থান হলো এক উন্মাদ গারদে। এইভাবেই হলো বৃদ্ধ ভদ্রলোক তার গল্প শেষ করলেন। জিজ্ঞাসু চোখে আমি জানতে চাইলাম, স্যার সত্যি কি এটা বাস্তব ঘটনা? উনি জবাব দিলেন, হ্যাঁ, আমি প্যারিসের এক উন্মাদগারে ছেলেটিকে দেখেছি। নিজের মুখে সব কথা সে আমাকে বলেছে। এরপরে কি তাকে অবিশ্বাস করা যায়? আমার এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর তোমাদের আমি যে গল্পটা শোনাবো সেটা হলো সেই পাখিরা, অ্যালফ্রেড হিচকক। কিছুদিন আগে পর্যন্ত শরতের বাতাস বইছিল, আবহাওয়া ছিল নরম নাতিশীতোষ্ণ। কিন্তু ৩রা ডিসেম্বর যেন মুহূর্তের মধ্যে আবহাওয়া তার পোশাক পরিবর্তন করল। শীত শুরু হলো। কিছুদিন আগে পর্যন্ত মাটি যেখানে ফেটেছে তখন সেখানে মাটি সরল। ন্যাট হকের যুদ্ধে আহত, তাই সে এখন পেনশনভোগী। সে ফার্মে কাজ করে সে সপ্তাহে ৩ দিন সে কাজ করে। ওরা তাকে যৎসামান্য হালকা কাজই দেয়। সে বিবাহিত এবং জনক, কিন্তু সে একা থাকতে এবং একা কাজ করতেই ভালোবাসে। চাষের জমিকে সমুদ্র যেখানে দুদিক দিয়ে ঘিরে রেখেছে, সেই বদ্বীপের শেষ প্রান্তে বাঁধ তৈরি বা গেট মেরামতের কাজ পেলে সে সব থেকে বেশি খুশি হয়। কাজ করতে করতে যখন দুপুর হয় তখন সে কিছুক্ষণের জন্য তার কাজ থামিয়ে দেয়। সেই সময়টুকুতে সে স্ত্রীর হাতে সেঁকা মাংসের পিঠে খায় আর পাথরের ধারে বসে মুগ্ধ হয়ে পাখি দেখে। শরতের পাখিরা ঝাঁকে ঝাঁকে বদ্বীপে উড়ে আসে। ওরা সারাদিন চঞ্চল অসহায় গতিতে নিজেদের ক্লান্ত করে রাখে। ওদের দুর্বার গতি কখনো আকাশের বুকে, কখনো সদ্য চষা উর্বর জমির শস্যের সন্ধানে। ওরা যখন সেই শস্যদানা খায় তখন দেখে মনে হয় ওদের যেন সত্যি কোনো খিদে নেই, আবার কোনো বাসনাও নেই। এই যেন এক নিয়ম, তাই পালন করছে। কিছুক্ষণের মধ্যেই অবাধ্য চঞ্চল পাখির দল আবার আকাশে উড়ে যায়। উঠতে উঠতে ওরা চিৎকার করে, একে অন্যকে ডাকে, গান গায়, শীষ দেয়। তারপর শান্ত সমুদ্রের জল স্পর্শ করে আবার তীর ছেড়ে শূন্যে উড়ে যায়। ওরা সেই সর্বদাই অতি ব্যস্ত। কেন যে ওদের এত ব্যস্ততা, দ্রুততা, কী যে উদ্দেশ্য? শরতের চঞ্চলতার প্রেরণা, অসন্তোষ ও বিষাদ যেন ওদের মনোমুগ্ধ করে রেখেছে। শীত যতক্ষণ না সেজেগুজে আসছে ততক্ষণ ওদের চঞ্চলতা থামবে না। ন্যাট ওদের দেখে আরও কত অপমান ভাবে, আপন মনে অনেক কিছু ভাবে। সে ভাবে ওরাই বোধ হয় আগে খবর পায়, কোনো কিছুর খবর তারা আগেই পেয়ে যায়। তারাও আকাশে উঠতে জানে। শরৎ চলে যাচ্ছে, শীত আসছে, সাবধান হও। কখন শীত আসে, কখন শীত শুরু হয়, ওদের কি কি প্রিয়, কি কি অপ্রিয়, সব তারা আগে জানতে পারে।
এই দারুণ বরফ জমা শীতে অনেক পাখি মারাও যায়। মৃত্যুর ভয়ে জীবৎকালে যেমন অনেক মানুষ ভয়ে মরে, সেই রকমের শীতের পাখিরাও যেন ভীত। ওদের মৃত্যুদিন আসছে। নাট্যের মনে হয় এবছরের হেমন্ত পাখিরা বেশি চঞ্চল। যেহেতু দিন শান্ত, ওদের চাঞ্চল্য আরও বেশি চোখে পড়ে। মিস্টার টিগারের ট্র্যাক্টরটা পশ্চিমের পাহাড়ি রাস্তা ধরে এক নাগাড়ে উঠতে আর নামছে। ন্যাট বসে বসে দেখে আর ভাবে, ট্রাকের চালক যেন ওই উড়ন্ত পাখিদের চিৎকারে ঢাকা পড়ে গেছে। সারা দিনের কাজের পর টিগারের সঙ্গে দেখা হলে ন্যাট তার মনের কথা বলে। ট্রিক বলেন তারও মনে হচ্ছে এবছরের পাখিরা সংখ্যা খুব বেশি, তবু তাড়াতাড়ি এবার শীত পড়বে, তাই পাখিগুলো এত চঞ্চল। অবশেষে ফার্মের মালিকের কথাটাই ঠিক হলো, রাতের মধ্যেই আবহাওয়া বদলে গেল। নাট্যের ককটেজের শোবার ঘর পূর্বমুখে, তাই রাত 2টোর সময় যখন তার ঘুম ভাঙল, সে শুতে পেল শুকনো ঠান্ডা পূর্ব হাওয়ার শব্দ, ফাঁকা চিমনির শব্দ, ছাদের আলগা স্লেটগুলো যেন নড়ে নড়ে উঠছে। দূর থেকে উপসাগরের বুকের জলের গর্জন শোনা যাচ্ছে। ন্যাট দেখে স্ত্রী বেহুঁশ হয়ে ঘুমোচ্ছে। সে কম্বলটিকে আরও জড়িয়ে নিয়ে স্ত্রীর পিঠ ঘেঁষে শোয়। তারপর হঠাৎ বাইরে থেকে কে যেন তার জানলা ঠক 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 আওয়াজ করে। ন্যাট অত্যন্ত বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে জানলা খোলে। সঙ্গে সঙ্গে কি যেন একটা তার হাতের চামড়া ছিঁড়ে ঘরে ঘরে মধ্যে ঘুরে ঢুকে পড়ে। হ্যাঁ, পাখির ঝাপটা। ছাদের উপর দিয়ে পাখিরা কটেজের পিছনে উড়ে যায়। কী জাতের পাখি ঠিক বোঝা গেল না, খুব ঝোড়ো হাওয়ার ঝাপটা মনে হয়। জানলার কাছে আশ্রয় নিয়েছিল। ন্যাট আবার জানলা বন্ধ করে শুতে গেল। সে ছয়ে যাওয়া হাতের জানলাটার জিভ ঠেকায়, রক্ত বার করে দিয়েছে। ন্যাট আবার ঘুমোবার চেষ্টা করে, আবার একইভাবে আরও জোরে আঘাত করে, আরও জোরে আওয়াজ করে, যেন আকুল আর্তনাদ। খুলে দিতেই হবে, এবারে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে উঠে বলে, ন্যাট দেখো না জানলাটায় কিসের শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে আর কেনই বা শব্দটা হচ্ছে। ন্যাট উত্তর দেয়, দেখছি একটা পাখি ভিতরে ঢুকতে চাইছে, তাড়িয়ে দাও। এইভাবে শব্দ হলে আমার ঘুম আসে না। ন্যাট আবার উঠে জানলা খোলে। এবার একটা নয়, যেন 8 ডজন পাখি। পাখিগুলো সোজা যেন ন্যাটের মুখের কাছে এসে ধাক্কা মারে। ন্যাট চিৎকার করে হাত ছড়ে ওদের দিকে, জানলা চেপে বন্ধ করে দেয়। পাখিগুলো সব আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে চারদিকে ছোটে, ছাদের উপর উড়ে গিয়ে বসে। ন্যাট শুতে যাবে এমন সময় পাশে ছেলে মেয়েদের ঘর থেকে আর্তনাদ, ভয়ঙ্কর চিৎকার সে শুনতে পায়। চমকে দৌড়ে দাঁড়িয়ে পড়ে, ছুটে ওদের ঘরে যায়। দেখে জানলা খোলা, পাখিগুলো ঢুকে ছাদের দেওয়ালে ঘরের সর্বত্র উড়ছে আর ধাক্কা খেয়ে বিছানায় বাচ্চাদের গায়ে পড়ছে। ন্যাট বাচ্চাদের অভয় দিয়ে বলে ওঠে, ভয় নেই, ভয় নেই, তোমাদের আমি এখানে আছি। বাচ্চারা চিৎকার করে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওকে জড়িয়ে ধরে। অন্ধকারে পাখির ডানা ওঠে নামে, ন্যাটের দিকে আসে। পাশের ঘর থেকে ও স্ত্রী জিজ্ঞাসা করে, ন্যাট কি হলো? ন্যাট খুব তাড়াতাড়ি প্যাসেজের দরজা খুলে বাচ্চাদের বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর একলাই অন্ধকার ঘরে পাখিদের সঙ্গে লড়াই করতে থাকে। কম্বলটাকে ঘাড় থেকে তুলে নিয়ে চতুর্দিকে ঘোরাতে থাকে। কম্বলের গায়ে পাখির ধাক্কা মারার শব্দ শোনা যায়। বুঝতে পারা যায় পাখিরা ছোট্ট শরীরটা ছিটকে কোথায় পড়ল। তবু পাখিগুলো হার মানে না, বারবার ন্যাটকে এসে আক্রমণ করে। শক্ত ঠোঁট দিয়ে ন্যাটের শরীরের সর্বত্র কাঁটার মতো দংশন করতে থাকে। কম্বলটা তার এখনও আত্মরক্ষার অস্ত্র, কিন্তু ন্যাট কম্বলটাকে এবার মাথায় জড়িয়ে নিয়ে তারপর কম্বলের খালি হাতে পাখিগুলোকে মারতে শুরু করে। সে দরজা পর্যন্ত গিয়ে দরজা খুলেই পাখিগুলোকে ও ঘরে গিয়ে
ঢুকবে ন্যাটের খেয়াল নেই। সে অন্ধকারে ততক্ষণ পর্যন্ত পাখিদের সঙ্গে লড়ছে। এরপর এক সময় তার পাশের ডানার শব্দ থেমে যায়। ক্রমশের সম্বরের আড়ালে বুঝতে পারে অন্ধকারে আলো জ্বলছে। দূরের বেডরুম থেকে একটা অশান্ত বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আস্তে আস্তে সে মাথার থেকে কম্বলটা খুলে দেখতে পায় প্রথম প্রভাতের ঠান্ডা ধূসর আলো ফুটেছে বলেই খোলা জানলা দিয়ে জীবন্ত পাখিরা পালিয়েছে। আর মরা পাখিগুলো ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। ক্লান্ত শান্ত ন্যাট খোলা যেই জানলাটা সেটার দিকে ধরে দাঁড়িয়ে আছে, দূরে বাগান ও মাঠের দিকে তাকিয়ে। কনকনে ঠান্ডা বাতাস ভেসে আসছে। কুয়াশার জন্য মাটি শক্ত ও কালো হয়ে আছে। জোয়ারের টানে অশান্ত সমুদ্রে সাদা ফেনা ঢেউ ভাসছে। পাখিগুলো তার চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। দরজা জানলা বন্ধ করে ন্যাট নিজের বেডরুমে ফিরে আসে। ন্যাটের স্ত্রী ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বিছানায় বসে। তার মুখে ব্যান্ডেজ বাঁধা। একটা বাচ্চা পাশে ঘুমোচ্ছে। ওর চোখের কোণে রক্ত ছিল, কে যেন কেটে দিয়েছে। জিন বলছিল পাখিগুলো ঠুকরে দিয়েছে। আতঙ্কিত মুখে ন্যাটের স্ত্রী তাকিয়ে দেখছে। ন্যাটও এই কয়েক ঘন্টার ঘটনায় আতঙ্কিত, কিন্তু সে তার স্ত্রীকে বুঝতে দিতে চায় না। এই পাখিগুলো স্থানীয় পাখি নয়। খুব ঠান্ডা পড়েছে, তাই উত্তরে দেশান্তরী পাখিগুলো এদিকে উড়ে এসেছে। কিন্তু ন্যাট আবহাওয়া তো সবেমাত্র আজ রাতেই পরিবর্তন হলো। পাখিগুলো এর মধ্যে এত ক্ষুধার্ত হবে কেন? এখনো মাঠে ওদের যথেষ্ট খাবার আছে। ওরা পরস্পরের দিকে সোজাভাবে চেয়ে থাকে। বাচ্চাগুলোর ঘুম ভেঙেছে। জিন কথা বলে চলেছে। ছোট্ট জনি কাঁদছে। ন্যাট ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে যায়। জিন তাকে বলে, বাবা, তুমি পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছো তো? হ্যাঁ, ওরা পূব আকাশে এসেছিল, পূবের হাওয়ার এসেছিল, আবার চলে গেছে। আবার যেন না আসে বাবা। আমি তোমাকে বাসে উঠিয়ে দেব, দুইয়ে আসবো। জিন গত রাতে ঘটনা ভুলে গেছে। মেয়েটা নাচতে নাচতে উড়ন্ত পাখাগুলোর পেছনে পেছনে ছুটতে লাগলো। মুখটা তার গোলাপি হয়ে গেছে। রাস্তার ধারে গাছের সারির দিকে ন্যাট চেয়ে আছে। সেখানে জ্যাক পাখির জটলা করে। এখনও একটাও পাখি কিন্তু এখানে নাই। পাহাড়ি উতরাই বেয়ে স্কুলের বাস নেমে আসে। ন্যাট মেয়েকে বাসে তুলে দিয়ে নিজে ফার্মে ফিরে যায়। আজ ন্যাটের কাজের দিন নয়, কিন্তু সব ঠিক আছে কিনা তাই দেখার জন্য সে নিশ্চিন্ত হতে চায় যে সব ঠিকঠাক আছে কিনা। সে ফার্মের পিছনে দরজা দিয়ে ঢোকে। ফার্মের মালিক মিস্টার ট্রিগারের বউ